আপনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ ৩ এবং আমরা জানি যে গোপালগঞ্জ ৩ আসন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন হিসেবেই পরিচিত এবং সেখানে আপনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনার কি মনে হয় যে আপনার নিজস্ব রাজনৈতিক কি ভিত্তি রয়েছে বা ভোটারদের মধ্যকার আস্থা একত্রে আপনার কতটুকু শক্তিশালী করছে এবং তাদের কাছে যে পরিবর্তনের বার্তা সেটি আপনি পৌঁছে দিতে পারছেন কিনা? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে যারা এই অনুষ্ঠানটি দেখছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। হ্যাঁ, বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে গোপালগঞ্জ, বিশেষ করে টুঙ্গিপাড়া, কুটিরপাড়া নিয়ে এই আসনটি অনেকের কৌতূহল থাকে। এখানে আমি এখানে নতুন নির্বাচন করছি না। আমি এখানে 2008 সালে সাবেক প্রধানমন্ত্রীর সাথে নির্বাচন করেছিলাম। আমি 2018 সালে নির্বাচন করেছিলাম। অর্থাৎ জাতীয়তাবাদী দল যে কয়টি নির্বাচনে পার্টিসিপেট করেছে, আমি প্রত্যেকটি নির্বাচনে এখানে অংশগ্রহণ করেছি। 14 এবং 24-এ আমার দল নির্বাচনে পার্টিসিপেট করে নাই, আমি এখানে করি নাই। তো আমি যেটা দেখছি যে আসলে বিগত দিনে ফেসিবাদের সময় আমরা কখন নির্বাচন করেছিলাম, কিন্তু নির্বাচনের পরিচালনা বলেন, এখানে কোনো কিছুই আমাদের ওইভাবে খুব কষ্টসাধ্য হয়ে যেত। অনেকটা পালিয়ে পালিয়ে আমাদের নির্বাচন করতে হয়েছে। দলের পতাকাকে ধরে রাখার জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। এখন যে পরিবেশে আমরা নির্বাচনটা করছি, বিশেষ করে এই রাজনৈতিক পট পরিবর্তন, এই পরিবর্তিত পরিস্থিতির ভিতরে এবং এই ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আমার আসনে প্রায় 10 জন প্রার্থী ইতিমধ্যে বৈধ ঘোষিত হয়েছে। আমরা সবাই মিলে একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন করছি। কিছুটা তো সংখ্যা থেকেই যায়, কারণ ফেসিবাদের অনেক দোষর এখনো আমাদের মধ্যে ঢুকে আছে, নানানভাবে ঘাপটি মেরে আছে। বিশেষ করে প্রশাসনের মধ্যে অনেক ফেসিবাদের দোসররা এখনো এখানে আছে এবং তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমি তাদেরকে অনেককে চিহ্নিত করেছি। আমি রিটার্নিং অফিসারের কাছে কমপ্লেন করেছি এদের ব্যাপারে সতর্ক থাকার জন্য এবং তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। তো আসলে আমরা এবং বাংলাদেশের মানুষ একটা সুন্দর নির্বাচন চাচ্ছে। আমি আশা করছি এখন পর্যন্ত যে পরিবেশটা বজায় আছে, অত্যন্ত ভালো পরিবেশ রয়েছে। এই পরিবেশে আমি সরকারের কাছে আহ্বান জানাবো, এই পরিবেশটাকে ধরে রেখে বাকি সময়টুকু পার করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি আগামী দিনে একটি নির্বাচিত সরকার পাবে এবং বাংলাদেশের গণতন্ত্রের জনাব জিলানী, এই যে আপনি তো নিশ্চয়ই আপনার এলাকার ভোটারদের কাছে যাবার চেষ্টা করেছেন, তাদের কাছে গিয়েছেন, তারা আসলে এই যে পরিবর্তনটা, কি ধরনের পরিবর্তনটা তারা চাচ্ছে বা আস্থার যে ব্যাপারটা, তাদের মধ্যে সেই আস্থাটা আছে কিনা, আগামী নির্বাচন নিয়ে কোনো সংশয় কাজ করছে কিনা তাদের মধ্যে? হ্যাঁ, আমার নির্বাচনী এলাকাটা তো ব্যতিক্রমী, আমি সবাই জানে। কিন্তু আমি আসলে মানুষের কাছে যাচ্ছি। আমি কোনো সভা সমাবেশ একটু কম করছি। আমি বড় বড় শোডাউন, মিছিল, মিটিং করছি না। আমি সকাল 7টায় ফজরের নামাজ পড়ার পর থেকে আমি প্রত্যেকটা মানুষের দোর গড়া যাচ্ছি, ঘরে ঘরে যাচ্ছি, তাদের কাছে সালাম পৌঁছেছি, দোয়া চাচ্ছি। মানুষের আসলে রাজনীতি তো সব দল করে না, সব মানুষ করে না সমাজের। মাত্র 5% মানুষ রাজনীতি করে, 95% মানুষ সাধারণ মানুষ। এই সাধারণ মানুষের মনের আকুতি হচ্ছে তারা একটা নির্বাচিত সরকার দেখতে চায়, তারা তাদের পছন্দ মতো জনপ্রতিনিধিকে বেছে নিতে চায়। আমি আমার আস্থার জায়গাটা, আমি দীর্ঘদিন এই অঞ্চলে রাজনীতি করছি, শত প্রতিকূলতার মধ্যে থেকে রাজনীতি করেছি। আমি অনেক অত্যাচারিত, নির্যাতিত। আমি 3.5 বছর আমি কারারুদ্ধ ছিলাম। 18 সালে নির্বাচন করেছিলাম কারাগারে থেকেই। তো মানুষ আমার প্রতি মানুষের আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে। আমি সেই আস্থার জায়গাটায় কাজ করছি এবং মানুষকে যেন আস্থা রাখার জায়গাটা আমি ধরে রাখতে পারি, মানুষ যে আমার প্রতি আস্থা রাখছে। এবং আমি শতভাগ নিশ্চিত মানুষ তার পছন্দ মতো যোগ্য ব্যক্তিকে বেছে নেবে এবং আমি সেখানে এগিয়ে থাকবো বলে আমার বিশ্বাস। আপনার এলাকায় আমরা যতটুকু জানি যে আপনি যেটি বলছিলেন যে 10 জন প্রার্থী মনোনয়ন বৈধ হয়েছে, তার মধ্যে বিএনপি, আপনি এবং জামাত সমর্থিত প্রার্থী রয়েছেন, আর বাকিরা কিন্তু স্বতন্ত্র। আপনার কি মনে হয় যে মূল লড়াইটা কার মধ্যে হবে? এখানে কিছুটা আছে, যেমন জামাতের যে জোটটা রয়েছে, জোটের যারা শরিক এখানে ম্যাক্সিমাম তারা এখনো দাঁড়িয়ে আছে। তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না এই আসন থেকে তারা আসলে জোট থেকে কে নির্বাচন করবে, এখনো সিদ্ধান্ত এখানে হয় নাই। সবাই আছেন, তারা ভাবছেন যে হয়তো একজন থাকবেন, কে থাকবেন সেটা এখনো নিশ্চিত নয়। তবে সবাইকে আমি সম্মান জানাই যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে। তবে এরা কখনো এখানে ছিল না রাজনীতিতে, একমাত্র আমি এখানে ছিলাম রাজনীতিতে দীর্ঘদিন, শত নির্যাতন সহ্য করেও আমি এখানে ছিলাম। আপনারা জানেন ফ্যাসিস্ট বিদায়ের পরেও
আমি আমার বাড়িতে যখন বাবা মায়ের কবর জিয়ারত করতে আসছিলাম 24 সালের 13ই সেপ্টেম্বর, আমাকে আমার গাড়ির বহরে হামলা করা হয়, আমার একজন সহযোদ্ধাকে নির্মমভাবে হত্যা করা হয়। আর তারপরও আমি থেমে থাকিনি। আমি আমার এলাকার মানুষকে ভালোবাসি, আমি সেই ভালোবাসার টানে আবারও এসেছি এবং নির্বাচনে অংশগ্রহণ করছি। আমি শতভাগ আশাবাদী মানুষ আমার পাশে থাকবে, সাধারণ মানুষ। জনাব জাহিদ চৌধুরী, আপনি আমার একটা প্রশ্ন জনাব জিলানী, আপনার কাছে আমার একটা প্রশ্ন, যেটা হলো যে এইবারে আপনার এই আসনটির দিকে সবার দৃষ্টি থাকবে এই কারণে যে ওখানে কত পার্সেন্ট ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে হাজির হবে, উপস্থিত হবে। তো এই ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসার ব্যাপারে প্রশাসন এবং নির্বাচন কমিশন এবং আপনি নিজে অন্যান্য প্রার্থীরা কি উদ্যোগ নিয়েছেন? এখানে আসলে অন্যান্য প্রার্থীদের ওরকম কোনো প্রচারণা এখানে নেই, আমার চোখে পড়ছে না। আমি একজন প্রার্থী, আমি ওই জায়গাটা আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। মানুষকে আমি বোঝাতে সক্ষম হচ্ছি যে বিগত দিনে এখানে প্রাইম মিনিস্টার নির্বাচন করতে সবাই বলতো, কিন্তু প্রাইম মিনিস্টার কখনোই এখানকার জনগণের ভোটে নির্বাচিত হন নাই। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলতে পারি, এখানে যতবার উনি নির্বাচিত হয়েছে ওনার বাক্সে ব্যালটে সিল মেরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। জনগণ সত্যিকার অর্থে ভোট দিয়ে ভোটে কখনো উনি নির্বাচিত হন নাই। আমি চ্যালেঞ্জ এভাবে করছি যে নির্বাচন কমিশনে যদি মুড়ি বই থাকে, এখানে মুড়ি বইতে প্রত্যেকটা ভোটারের সিগনেচার থাকে। আমার বিশ্বাস কোনো মুড়ি বইতে কোনো ভোটারের সিগনেচার নেই, কারণ এখানে মানুষ ভোট দিতে যায় নাই কোনো সেন্টারে, মানুষের ভোটগুলো কেটে বাক্সে ঢুকে দেওয়া হয়েছে সিল মেরে। এখানে রাজনীতিটা এরকমই ছিল এবং আমি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। আমি আশা করছি মানুষকে আমি বোঝাতে সক্ষম হচ্ছি, ইনশাআল্লাহ এখানে উপস্থিতি অনেক ভালো, 75% মানুষ কেন্দ্রে যে এবার ভোট দেবে এবং তাদের জনপ্রতিনিধি বেছে নেবে, এটা আমার বিশ্বাস।